আসসালামু আলাইকুম সবাইকে। এমসিকিউ হ্যাকার সিরিজের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এসএসসি 26, 27, 28 যে কোনো ব্যাচের জন্য আমরা আজকে তোমাদের দিনাজপুর বোর্ড 2025 সালের যে কোশ্চিনটা আছে সেটা আজকে একটা অনসার টাইপের এই কোশ্চিনটা সলভ করবো, ঠিক আছে। অ্যান্ড তোমরা যারা লেভেলে আসো, লেভেল কমপ্লিট করতে গিয়ে এই কোশ্চিনের তোমাদের যত টাইপের সমস্যা তোমরা অবশ্যই বিগত কোশ্চেনগুলোতে অ্যানালাইসিস করে করে যখন পরীক্ষা দিছো অলরেডি তোমাদের ইমপ্রুভ হওয়া শুরু করছে আশা করি। অ্যান্ড এই কোশ্চেনে তুমি দেখবে অনেক কিছু কমন পাচ্ছ এবং একটা কোশ্চেনের পর আরেকটা কোশ্চেনের পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখবে অনেক টাইপের নতুন নতুন জিনিস তুমি কিন্তু দেখতে পাবা না, একই টাইপের জিনিস দেখতে পাবা। অ্যান্ড কিছু নতুন জিনিস থাকবে সেগুলো একটু জাস্ট পড়ে ফেলতে হবে। মানে আমাদের সময়টা কিন্তু একদম ছোট হয়ে আসতেছে অ্যান্ড আমরা কম সময়ে অনেক বেশি কিছু পড়ে ফেলতে পারবো, ঠিক আছে। তো চলো শুরু করি। আজকের ক্লাস আমাদের দিনাজপুর বোর্ড 2025 সালের এমসিকিউ ক্লাস, ঠিক আছে। আমাদের পদার্থবিজ্ঞান আজকে প্রথম এমসিকিউ দিয়ে শুরু করা যাক। দেখো আমরা প্রথম এমসিকিউ আমাদের কি বলতেছে দেখো তো। 1 নম্বর এমসিকিউ, আমাদের চোখের আলোক সংবেদী অংশ কোনটি? চোখের আলোক সংবেদী অংশ আমাদের রেটিনা। মনে রাখবো চোখের আলোক সংবেদী অংশ কি? রেটিনা, ঠিক আছে। চোখের আলোক সংবেদী অংশ কোনটি বলো তো? রেটিনা। তো আলোর প্রতিফলন অংশ, আমাদের আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে তোমরা এই যে চোখ রিলেটেড অংশগুলো, এই যে কোনগুলো ইম্পর্টেন্ট এইগুলো একটু দেখে নিবা। এই যে রেটিনা, পিউপিল, কর্নিয়া, আইরিস, ঠিক আছে। আমি আর সময় নষ্ট না করি, ঠিক আছে। ওকে, আচ্ছা আসো 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ কি বলতেছে তোমাকে? এ ও বি এর মধ্যে বলের মান নির্ণয় করতে বলছে। এটা তাহলে কোন অধ্যায়ের পড়া বলো তো? কোন অধ্যায়ের এমসিকিউ? এটা আমাদের স্থির তড়িৎ অধ্যায়। তো আসো আমাদের প্রথম এমসিকিউ ছিল আমাদের রেটিনা হবে অ্যান্সার, তাই না? এবার দ্বিতীয় এমসিকিউ এর অ্যান্সার কী হবে? দ্বিতীয় অ্যান্সার আমাদের অ্যান্সারটা বের করতে হবে। অ্যান্ড আমাদের যেহেতু বলের সূত্র, আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কী করতে হবে? বলের সূত্র এফ সমান আমরা কী জানি? ডিরেক্ট বসাবো 9 × 10⁻⁴ কত? 9। তারপরে Q1 কত? চার্জের মান বসাবা, একদম শুধুমাত্র মান। এটা আধান বাদ দিয়ে, অর্থাৎ প্লাস মাইনাস বাদ দিয়ে বসাতে হয়, ঠিক আছে। এবার 10 × কত? 20 বসাবা। 10 × কত? 2, তাই না? 20 তো না, 2 দেওয়া আছে। এরপরে এটা যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তুমি এমসিকিউ যখন করবা তখন দেখো, এমসিকিউ যখন করবা তখন সেন্টিমিটার মানে 100কে তুমি কত দিয়ে ভাগ করবে? 100কে, মানে মিটারে নিতে হবে। তাহলে এটার উপর কী করতে হয় জানি? স্কোয়ার করতে হয়। তাহলে এটা স্কোয়ার করে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো বলের মান তুমি এটা বের করে নিবা। অ্যান্ড এটা হবে আমাদের নির্দিষ্ট বলের মান। অ্যান্ড যেটা পাবা সেটা হবে অ্যান্সার। আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। এটা আমাদের দিনাজপুর বোর্ড, তাই না? দিনাজপুর বোর্ডের 2 এর খ নম্বর, অর্থাৎ আমাদের 1.8 × 10⁻⁴ কত বলো তো? 10⁻11 নিউটন। তো এইটা হবে আমাদের অ্যান্সার, বুঝছো? আশা করি বুঝছো। এবার 3 নম্বর এমসিকিউটা দেখো তো কী বলতেছে? এ ও বি স্পর্শ করিয়ে পূর্বে অবস্থানে ফিরিয়ে আনলে নিচের কোনটি সঠিক হবে? এখন এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। এই কনসেপ্টটা আমরা কীভাবে কীভাবে খুব সহজ ইজি কীভাবে ইজি পিজি করে চিন্তা করতে পারি। দেখো দুইটা ছিল, দুইটা আমাদের গোলক ছিল, তাই না? তো এই একটা গোলক একটু কেমন জানি হয়ে গেছে। আমরা একটু সুন্দর করে কিউট করে একটু আঁকাই, তাহলে আমাদের জন্য ভালো লাগবে দেখতে। তাহলে দেখো এই একটা দুইটা গোলক। তো দুইটা গোলককে তুমি কী করছো? দুইটা গোলককে আবার এক জায়গায় নিয়ে আসছো। তার আগে আমরা কেসগুলো একটু দেখি। এটা 10 কুলম ছিল আর এটা আমাদের 2 কুলম ছিল, তাই না? এটাও ছিল প্লাস, এটাও ছিল প্লাস। এখন এদের মধ্যবর্তী দূরত্ব, একদম কেন্দ্র থেকে মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে এটা ছিল আমাদের প্রশ্নের ডাটা। এখন তোমাকে কী বলতেছে? দুইটা গোলককে একদম সংস্পর্শে নিয়ে আসতে হবে। তাহলে ধরো সংস্পর্শে নিয়ে আসছি, এই যে আমি সংস্পর্শে নিয়ে আসলাম দুইটাগুলোকে। সংস্পর্শে নিয়ে আসার ফলে চার্জের ধর্ম অনুযায়ী কী হবে জানো? চার্জের ধর্ম অনুযায়ী এই দুইটা পরস্পরের দুইটা চার্জ কী করবে? এক জায়গায় যখন নিয়ে আসবো তখন A10 আর ওর 2 যোগ হয়ে কত হয়ে যাবে? 12, তাই না? এক জায়গায় যেহেতু নিয়ে আসছি তাহলে টোটালটা যোগ হবে, মোট হবে। এখন আবার যদি পূর্বের অবস্থানে নিয়ে আসে, ধরো আবার 100 সেন্টিমিটার নিয়ে গেছি দুইটাকে, আবার 100 সেন্টিমিটার এই দুইটাকে নিয়ে আসছি। তো এই 100 সেন্টিমিটার নির্দিষ্ট অবস্থানে বা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসছি, ধরো 100 সেন্টিমিটার। এবার কী হবে জানো? যেহেতু স্পর্শ করাইছি, স্পর্শ করানোর পর চার্জ দেয়, যেহেতু সমধর্মী চার্জ, তাহলে সমানভাবে ভাগ হয়ে যাবে। সমধর্মী চার্জ যেহেতু, তাহলে সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে টোটাল কত বলো তো? টোটাল 12 কুলম। এখন এ পাবে কত? এ পাবে 6 কুলম অ্যান্ড এ পাবে 6 কুলম। কারণ কি? যেহেতু দুটো বস্তুকে তুমি 12কে 2 দিয়ে ভাগ করো, 12কে 2 দিয়ে ভাগ করে কত পাবো? 6 কুলম, বুঝছো? তাহলে এটা হবে 6 কুলম। তাহলে 6 কুলমকে আমরা দুটো ভাগে ভাগ করে দিলে আমরা যে চার্জ পাবো, এই চার্জটা দুইটার কাছে ডাইভার্ট হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে। ওকে,
এবার হচ্ছে আমাদের যেহেতু বিপরীতধর্মী চার্জ চার্জের মান সমান এবং এদের মোটামুটি দেখা যাচ্ছে একটা আকার আকৃতি এদের হচ্ছে সমান বোঝা যাচ্ছে। তো আকার আকৃতি যদি সমান হয় তাদের এদের বিভব সমান হবে। তাহলে বিভব সমান হলে আমাদের চার্জের মান কী হবে জানো? আমাদের চার্জের মান বিপরীতধর্মী চার্জ পরস্পরের সাথে বিকর্ষণ করে এই বলটাকে নালিফাই করে দেবে। এই বলটা এদিকে যাবে, F1 যদি বল এইদিকে ক্রিয়া করে, এদিকে যদি F2 বল ক্রিয়া করে, তাহলে এই দুটো বলের মান হয়ে যাবে সমান। ঠিক আছে, এই দুটো বলের মান সমান এবং এখানে আমাদের কী হবে? স্থির থাকবে বা লব্ধি প্রাবল্যটা শূন্য হবে, বলের মানটা শূন্য হয়ে যাবে। আলটিমেট আমাদের যে লব্ধি বল ওইটা শূন্য হবে। তাহলে এই যে তোমাকে বলতেছি কি আকর্ষণ মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে গ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3-এর কত জানি অ্যান্সার? 3-এর হচ্ছে আমাদের গ অ্যান্সার। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ইজি পিজি, হ্যাঁ, সহজ জিনিস। আসো এবার হচ্ছে আমাদের 5 নম্বর এমসিকিউ। মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কণিকা কোনটি? মৌলিক কণিকার মধ্যে মনে রাখবো সবচেয়ে হালকা কণিকা হচ্ছে পজিট্রন অ্যান্ড হচ্ছে আমাদের ইলেকট্রন। পজিট্রন অ্যান্ড হচ্ছে কি ইলেকট্রন। তো ইলেকট্রন যেহেতু তোমাদের হচ্ছে সিলেবাসে মোটামুটি পজিট্রন নিয়ে মোটামুটি আলোচনা নেই, যতটুকু সিলেবাস আছে অতটুকুতে আর কি। তো তোমরা হচ্ছে কী করবে, এই ধরনের কোশ্চেন পড়লে ইলেকট্রন অ্যান্সার দাগাই দিয়ে আসবা। ঠিক আছে, ইলেকট্রন অ্যান্সারটা দাগাই দিয়ে আসবা। আসো এরপরে হচ্ছে আমাদের এরপরে দাঁতের ক্যাভিটি বা অন্যান্য ক্ষয়রোধ করার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এক্সপ্রেসি মনে রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে 6-এর হবে অ্যান্সার, হচ্ছে 6-এর গ, 6-এর কত খ, 6-এর হবে অ্যান্সার খ। আমি হচ্ছে অ্যান্সার দিয়ে দেবো সবগুলো। ঠিক আছে, সব প্যারা নাই, তোমরা জাস্ট একটু মনে রাখো। এটা হচ্ছে কত হবে? 5-এর হচ্ছে ঘ হবে অ্যান্সার, বুঝছো? ইলেকট্রন হবে। এবার এটা আমাদের সিলেবাসে নাই, এটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে কোনটি মৌলিক রাশি। অ্যান্ড এইটা হচ্ছে অনেক সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা হচ্ছে খুব সহজে মনে রাখতে পারি। অ্যান্ড হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে একটা জিনিসকে খেয়াল করছো, আমরা হচ্ছে যতগুলো কোশ্চেন সলভ করছি, যতগুলো 25 সালের কোশ্চেন সলভ করতেছি ধীরে ধীরে, প্রত্যেকটাই প্রথম অধ্যায় থেকে কিছু না কিছু কোশ্চেন কিন্তু দিচ্ছেই। তুমি এখান থেকে অবশ্যই চিন্তা করতে পারো যে প্রথম অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, মৌলিক বল, তারপরে হচ্ছে আমাদের মৌলিক বল, তো এটা আমাদের 4 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়। তো 3 নম্বর অধ্যায় আমাদের হচ্ছে কোন জায়গাগুলো থেকে আসবে, স্কেলার রাশি, ভেক্টর রাশি, তারপরে এই যে তোমার হচ্ছে প্রকৃতি বা আমাদের হচ্ছে মৌলিক রাশি, যৌগিক রাশি, তারপরে আর এই যে স্লাইড ক্যালিপার্স, এগুলো মোটামুটি দেখলাম, তাই না? তো এগুলো একটু মোটামুটি জানলেই আমাদের হচ্ছে প্রথম অধ্যায় থেকে জাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলো, এই যে ধারণাগুলো নিচ্ছ, এই ধারণাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ধারণা তোমার যত বেশি থাকবে তুমি পরীক্ষা তত বেশি ভালো করবা। ঠিক আছে, বুঝছো? তো এটাও মিশাই দিই। আসো, এটা হচ্ছে আমাদের কোনটি মৌলিক রাশি। তো 8 নম্বর এমসিকিউটা আমরা হচ্ছে সলভ করবো, অ্যান্ড হচ্ছে একদম তুলে দিয়ে কীভাবে হয়ে যায় সেটা দেখবো আমরা। আসো 8 নম্বর এমসিকিউ। তো মৌলিক রাশি মনে রাখবো, মৌলিক রাশিকে আমরা হচ্ছে এভাবে মনে রাখতে পারি যে পৃথিবীতে মোট মৌলিক রাশি হচ্ছে 7টি। তাহলে পৃথিবীতে মোট মৌলিক রাশি 7টি, আমি আর বলতেছি না, আর লেখার প্রয়োজন নেই, সময় নষ্ট হবে। তাহলে মৌলিক রাশিগুলো কীভাবে মনে রাখবো? আমরা হচ্ছে 7টি মৌলিক রাশি, আমরা হচ্ছে দৈব, সততা, দ্বীপ, একটা লাইন দিয়ে মনে রাখবো। দৈব, সততার দ্বীপ, এই কথাটা দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা মৌলিক রাশিকে মনে রাখতে পারি। এখন মৌলিক রাশিগুলো এই যে দেখো, আমার কথা শুনে শুনে একদম মুখস্থ করে ফেলবা, লিখছি না আমি, লিখলে হচ্ছে সময় নষ্ট হবে। তো দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি ভর, এটা হচ্ছে কি আমাদের সময়, স্মরণ না কিন্তু সময়, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা, এটা কি তাহলে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে দীপন তীব্রতা, আর এটা হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ। মোট টোটাল কয়টা পাইছো দেখো তো? 1 2 3 4 5 6 7, টোটাল কয়টা? টোটাল হচ্ছে আমাদের মৌলিক রাশি 7টি। মনে থাকবে তো? মনে থাকলেই হবে। তাহলে দৈব, সততার দ্বীপ মনে রাখবা, তাহলে হবে। এবার আসো, মৌলিক রাশি নিজের কোনটি? দৈব, সততার দ্বীপ, নট তাপ। কী ছিল আমাদের? তাপমাত্রা ছিল। এই জায়গায় কী ছিল আমাদের? তাপমাত্রা ছিল, তাই না? এই যে এটা আমরা পড়ছিলাম তাপমাত্রা। তাহলে তাপমাত্রা হবে আমাদের এইটার অ্যান্সার, বুঝছো? তাহলে একটা এমসিকিউ করতে গিয়ে আমরা হচ্ছে ওভারঅল সব কিছু, এই টপিক থেকে যত কিছু আসে সব কিছু পড়ে ফেলছি। ওকে, এটাই তোমার হচ্ছে পড়ার মেন রিজনটা। আসো এবার হচ্ছে কিসের একক, এটা কিসের একক? 9 নম্বর বলতেছে তোমাকে, এটা কিসের একক? 9 নম্বর তোমাকে বলতেছে এটা হচ্ছে কিসের একক। তাহলে এটা তুমি কীভাবে করবা? দেখো, যা যা দেওয়া আছে সেটা শুধুমাত্র লিখবা। তাহলে দেখো, নিউটন দেওয়া আছে, নিউটন পার কেজি, এটুক লিখতে পারবে না? তাহলে এটুক থেকে তুমি ধারণা নিবা। এখন পার মানে কি? পার মানে তোমাকে আমি বলছিলাম যে নিচেরটাকে যখন উপরে নিয়ে যায় মাইনাস বসে, তাহলে মাইনাসটাকে যখন আমি নিচে নিয়ে আসবো তাহলে তো পজিটিভ আকার বসবে। তাহলে এটা সমান আমি বলতে পারি এফ মানে নিউটন ডিভাইডেড বাই কেজি।
নিউটন ডিভাইডেড বাই কেজি। তাহলে এককটাকে আমি যদি কনভার্ট করি রাশি দ্বারা, রাশি মানে কি, এটা হচ্ছে বল আর এটা ছিল কেজি, কেজি মানে এম। তাহলে এটা আমরা কীভাবে পাই, বলো তো, এ সমান সমান এটা পাই কিনা বলো তো, এ সমান সমান এটা পাই কিনা। যদি না বুঝো দেখো, যদি না বুঝো ফাদার ইজিক্যাল টু আমরা কী লিখতাম, মাদার। তাহলে এটা সমান সমান দেখো তো, এ সমান সমান আমরা কী লিখতে পারতাম, এফ ডিভাইডেড বাই এম। তাহলে এই জিনিসটা আসলে কী নির্দেশ করে, এটা আসলে কি অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ নির্দেশ করে। বুঝছো নাকি বুঝো নাই, সহজ হিসাব, একদম সহজ। হ্যাঁ, এটা আসো এবার 10 নম্বর এমসিকিউ নম্বর 10 নম্বর 10 কি নির্দেশ করতেছে, বলতেছে 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, কত সেন্টিমিটার বেগে ভূমিতে আঘাত করবে। আগে ভালো মতো বুঝো। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে কী করছে, 50 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। ধরো এইটা হচ্ছে নিচ, এটা হচ্ছে ফ্লোরটা, আমাদের ফ্লোর গ্রাউন্ড, ঠিক আছে। তো এই গ্রাউন্ডে, তাহলে এই বস্তুটাকে হচ্ছে 50 মিটার উঁচু, এইটুকু দূরত্বটা কত, তুমি ভালো মতো বুঝো। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 50 মিটার। দেখো ফিজিক্সের চিত্র যত ভালো আঁকতে পারবে, তোমার ম্যাথ কিন্তু তোমার জন্য সবচেয়ে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো চিত্র একটু আঁকার ট্রাই করবা, যদিও এই টাইমে অনেক বেশি সময় তুমি পাবা না, তারপরেও তুমি একটু ট্রাই করবা, ঠিক আছে। এটা হচ্ছে কত, 50 মিটার। তাহলে টোটাল দূরত্বটা কত, 50 মিটার। এখন তুমি একটা জিনিস আমাকে চিন্তা করো, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের উচ্চতা থাকতো না, একটা নির্দিষ্ট উচ্চতা থাকতো, তাহলে এই সূত্রটা আমাদের অবশ্যই পরন্ত বস্তুর জন্য ইউজ হবে, ঠিক আছে। এটা জাস্ট মাথায় সেট করে নাও, যে উচ্চতা যদি থাকে, উপর থেকে পড়তেছে, নিচ থেকে উঠতেছে, এরকম যদি থাকে, তাহলে পরন্ত বস্তুর সূত্র। এবং পরন্ত বস্তুর সূত্রগুলো কীভাবে মনে রাখবো আমরা হচ্ছে দেখবো ধীরে ধীরে, কোনো সমস্যা নেই। আমরা যখন সৃজনশীল সলভ করবো সব কিছু লিখে দেবো, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে সময় নষ্ট না করি, ওকে। তাহলে দেখো এটা হচ্ছে নিচ দিয়ে পড়তেছে, তাহলে আমরা যে সূত্র জানি, ধরো এর হচ্ছে বস্তু এই অবস্থায় যখন ছিল, তখন বস্তু ছিল স্থির, তখন ইউ ছিল আদিবেগ ছিল 0। তো বস্তু যখন পড়া শুরু করবে, তখন সে একটা বেগ নিয়ে পড়বে, তাই না। তো সে একটা বেগ নিয়ে পড়বে, এবং এই যে অভিকর্ষ ত্বরণ অলওয়েজ পৃথিবীর নিচের দিকে কাজ করে, এবং অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, অলওয়েজ নিচের দিকে। তাহলে কী বুঝতে পারতেছি বলো তো, তাহলে এইটুকু হচ্ছে তার কি এইচ নির্দেশ করতেছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কী পাচ্ছি, ভি পাচ্ছি, জি পাচ্ছি, এইচ পাচ্ছি। তাহলে একটা সূত্র লিখতে ইচ্ছা করতেছে না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, যেহেতু ভূমি থেকেই উপর থেকেই নিচে পড়তেছে, অর্থাৎ জি হবে কি পজিটিভ, তাহলে আমাদের হচ্ছে ওই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ওইটাই আর কি। তাহলে 2 এর পরিবর্তে জি, এর এসের পরিবর্তে আমাদের এইচ বসাতে হবে, যেহেতু একটা উচ্চতা আছে, তাই না। তাহলে এখান থেকে প্রথম বস্তুটা যখন এই অবস্থায় ছিল, তখন ইউটা 0 ছিল না। তাহলে ইউ যদি 0 হয়, তাহলে এটাও হচ্ছে আমাদের কি 0, এটাও 0, তাই না। তাহলে এটা যদি 0 হয়, তাহলে আলটিমেট আমরা ভি সমান বেগটাই তো নির্ণয় করতে বলছে, তাহলে বেগ সমান আমরা কী পাবো, 2gh, বুঝছো। তাহলে 2gh, এটা জাস্ট ক্যালকুলেশন করবা। তাহলে 2 বুঝে হ্যাঁ, তাহলে 2 ইন্টু এটার মান 9.8 অ্যান্ড এটার মান হচ্ছে 50। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, সম্ভবত 31.3 পাবা। তাহলে 31.3, এটা মিটার, এটা হচ্ছে আমাদের মিটার তো না, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কারণে ফিগার টিগার আঁকে সব কিছু দেখাই দিছি, ওকে। আসো এরপরে আমাদের হচ্ছে কত নম্বর, এরপর 11 নম্বর। এই যে সাইকেলের প্যাডেলের গতি, কোন ধরনের গতি, সাইকেলের প্যাডেল। তো সাইকেলের প্যাডেলের গতি কীরকম হয়, এই যে একটা সাইকেল মনে করো, এই হচ্ছে সাইকেলের প্যাডেল, তাহলে এই মনে করো সাইকেলের প্যাডেল। তাহলে এই সাইকেলের প্যাডেলের গতি কীরকম হবে, সাইকেলের প্যাডেলের গতি কীরকম হয় বলো তো। এটা হচ্ছে ঘূর্ণন একটা গতি, এভাবে ঘুরতে থাকে না, যারা সাইকেল চালাও তারা তো দেখছো। তাহলে এটা একটা ঘূর্ণন গতি, বুঝছো। তাহলে এটা একটা ঘূর্ণন গতি, ওকে। আসো তাহলে ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ড পর বেগ কত, এটা তোমাকে বলতেছে, তাই না। তাহলে আসো আমরা হচ্ছে পরের এমসিকিউটা সলভ করি। পরের এমসিকিউ, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, তাই না। তাহলে দেখো ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ড পরে। আচ্ছা, কোশ্চেন কী দেওয়া আছে আমাদের, 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 11 নিউটন বল ক্রিয়া করে, এটা বস্তুর উপর তলে এটা ঘর্ষণ হচ্ছে, এটা আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে এফ নিট বা মোট কার্যকরী বল সমান আমরা কী জানি বলো তো, এফ নিটটাই হচ্ছে আমাদের MA। তাহলে এফ নিটটা হচ্ছে এখানে কি, এফ নিট হচ্ছে মোট প্রযুক্ত বল, কোনো একটা বস্তুর উপর 11 নিউটন বল প্রয়োগ করতেছে। তাহলে এটা হচ্ছে এফ মাইনাস আমাদের ঘর্ষণ বল যেহেতু আসে, তাহলে তাহলে এটা হচ্ছে একটা ঘর্ষণ বল, তাহলে এটা সমান আমরা লিখতে পারি MA। তাহলে এখান থেকে এটার মান কত, এফ এর মান হচ্ছে 11 আর এটার মান হচ্ছে 1, তাহলে এম এর মান কত, এর মান হচ্ছে 5
ইন্টু এটার মানে আমাদের কী বের করতে বলছে, আমাদের বেগ বের করতে বলছে 10 সেকেন্ডে। তো 10 সেকেন্ডের বেগ বের করার আগে আমাদের এই কেসে আমাদের কী পাইতেছি বলো তো, ত্বরণ পেয়ে যাচ্ছি। তো ত্বরণটা আমরা কত পাবো, ত্বরণ হচ্ছে আমরা এটা হয়ে যাবে 10টাকে ওই পাশে নিয়ে গেলে এটা 10 থেকে 5 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড। এখন এই ত্বরণটা ইউজ করে আমরা হচ্ছে বেগ নির্ণয় করতে পারি। তাহলে বেগ, অতএব বেগ ভি সমান সমান ইউ প্লাস কী বলো তো, এ টি। তাহলে ইউ কত, ইউ হচ্ছে আমাদের স্থির অবস্থান, যেহেতু স্থির বস্তু তাহলে ইউটা হচ্ছে 0 প্লাস হচ্ছে এর মান হচ্ছে 2 ইন্টু 10 সেকেন্ড বলছে, তাহলে এটা সমান সমান 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। পারবা নাকি পারবা না, পারবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12 ক নম্বর হচ্ছে অ্যান্সার, 12 হচ্ছে ক নম্বর অ্যান্সার। ওকে, আসো এবার বস্তুটির গতির ক্ষেত্রে তলটি মসৃণ হলে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এত। আচ্ছা দেখি, খুব সুন্দর একটা কোশ্চিন, আমাদের সৃজনশীল টাইপের এই কোশ্চিনগুলো। হ্যাঁ, তো এই কোশ্চিনগুলো অনেকটা সৃজনশীল টাইপের। তো এই কোশ্চিনগুলো তুমি যদি ভালো পারো তাহলে সৃজনশীলও ভালো পারবা। তো দেখো, তলটি মসৃণ হলে তার মানে ঘর্ষণ থাকবে না, এবং ঘর্ষণ যদি না থাকে তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এ এর মান একটা পাবো, তাহলে এ এর মান কত পাবো, এফ কত 11 ডিভাইডেড বাই এম এর মান কত 5। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করবা, তাহলে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কত পাবা বলো তো, তাহলে 11 দুগুণ 22। এটা হচ্ছে ক্যালকুলেটার নিয়ে আসি নাই না, ক্যালকুলেটারটাকে নিয়ে আসছি। আচ্ছা থাক, সমস্যা নাই, তাহলে এটা এখানে থাক। তাহলে এটা হচ্ছে এর মান। এখন তোমাকে কী বলতেছে, তোমাকে বলতেছে তো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এটা। তাহলে অতিক্রান্ত দূরত্ব ত্বরণ পেয়ে গেছি, এবার অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস সমান সমান তুমি ইউটি জানো, তাহলে ইউটিতে লেখার প্রয়োজন নেই, কারণ কি স্থির। তাহলে এমসিকিউ করার ক্ষেত্রে এগুলো লেখার দরকার নেই। প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ এ কত, এ হচ্ছে এটা, তাহলে হাফ এ টি স্কোয়ার মানে কি 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার। তাহলে আসো 25, তার মানে 5 পাচ্ছে 25। ঠিক আছে, 5 পাচ্ছে 25, বুঝছো নাকি বোঝা নেই, বুঝছে নাকি বোঝা নেই। 5 আর 5 55, তাহলে 55কে আমরা যদি ভাগ দিই তাহলে 27 কত আসে, 5 আসে, তাহলে 27.5 মিটার। তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ঠিক আছে। এবং ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে, ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে, এটাও তো ঠিক। তাহলে ঘর্ষণ বস্তুর ওজনের উপর নির্ভর করে, এটা আমরা কেমন বুঝতে পারি, ধরো এর একটা মসৃণ একটা তল, তাহলে এই হচ্ছে খণ্ড। তো এখন যখন কোনো একটা ব্লককে তুমি হচ্ছে এই তল দিয়ে ধরো নিয়ে যাবা, ধরো এই তল দিয়ে নিয়ে যাবা, এই তল দিয়ে কোনো একটা বস্তুকে নিয়ে যাবা, তাহলে এই দিকে তুমি বস্তুটা বল প্রয়োগ করতেছো, ধরো এফ বল প্রয়োগ করার ফলে বস্তু একটা ঘর্ষণ বাধা প্রাপ্ত হবে। এখন ঘর্ষণ বাধা তার গতির বিপরীত দিকে কাজ করবে, এদিকে যেহেতু বল প্রয়োগ করতেছো তাহলে এদিকে ঘর্ষণ বল কাজ করবে, তাই না, তাহলে এদিকে ঘর্ষণ বল কাজ করবে। এবং বস্তুর একটা যদি ভর থাকে, বস্তু যদি নির্দিষ্ট ভর থাকে, ও অলওয়েজ কী করবে, নিচের দিকে কাজ করবে, তাহলে ওর ওজন বল অলওয়েজ নিচের দিকে কাজ করবে। এখন এই ওজন বলটাকে নালিফাই করার জন্য, ওজন বলটাকে নাই করে দেওয়ার জন্য বা প্রতিক্রিয়া বল একটা কাজ করবে না, তাহলে এটা একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, তাহলে প্রতিক্রিয়া বল আর। তাহলে এই যে একটা বস্তু যখন এইরকম অবস্থায় সৃষ্টি হয় বা ঘর্ষণের অবস্থায় সৃষ্টি হয়, তখন ও 4টা বল একই সাথে ক্রিয়া করে। তো এইবার তুমি দেখো তো, ঘর্ষণ বল যদি সৃষ্টি হয়, ঘর্ষণ বল যদি সৃষ্টি হতেই হয়, ঘর্ষণ বল যদি সৃষ্টি হতে হয় তাহলে তো এমজির কাছে আসতেই হবে, তাই না, এমজির কাছে আসতেই হবে। অথবা আমরা হচ্ছে নর্মালি সমীকরণ থেকে যেটা পাই, সমীকরণ এটা সমান সমান এফ ডিভাইডেড বাই কী জানি, আর জানি, তাই না, এফ ডিভাইডেড বাই আর। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল মিউ ইন্টু আর, তাহলে বস্তুর ওজন আসলে কী নির্দেশ করে দেখো তো, এই যে প্রতিক্রিয়া বলের সমান হবে ওজন, তাহলে আর সমান সমান এমজি লিখতে পারি, তাহলে এটা সমান সমান এমজি, এফ সমান সমান এমজি। ঠিক আছে, তাহলে এবার এফ সমানুপাতিক এমজি, তার মানে এটা যদি একদম ফাইনালি লিখতে যাই, আমি ফাইনালি এত কিছুর প্রয়োজন নাই আসলে, এই ভালো লাগতেছে তাই লিখতেছি। তাহলে ডাব্লু সমানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক ডাব্লু। ঠিক আছে, তাহলে এফ সমানুপাতিক ডাব্লু। তাহলে এই যে এটা আমরা লিখতে পারি না। তাহলে দেখো, কোনো একটা বস্তুর ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল যত বাড়াবা তার ওজন তত বৃদ্ধি পাবে, বা ওজন যত বাড়াবা ঘর্ষণ বল তত বেড়ে যাবে, এটা ঠিক। ঠিক আছে, ওজন যত কমাবা ঘর্ষণ বল কমে যাবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলের উপর তো নির্ভর করে, ঘর্ষণ বলের উপর নির্ভর করে, আমরা এটা বুঝলাম। তাহলে ঘর্ষণ বলের উপর নির্ভর করে। এবার গতি ঘর্ষণ সহগ এটা, গতি ঘর্ষণ সহগ এটা, তাহলে আমরা একটু দেখি গতি ঘর্ষণ সহগ। তাহলে এফ সমান আমরা কী জানি, এফ সমান আমরা জানি মিউ ইন্টু আর। তাহলে গতি ঘর্ষণ সহগ যেহেতু, তাহলে এটা বের করতে হবে, তাহলে এটা সমান এফ ডিভাইডেড বাই আর,
তাহলে এফ ডিভাইডেড বাই আর, এফ এর মান কত ছিল 1 নিউটন, তাই না? আর আর এর মান কি mg, তাহলে 5 × 9.8, 5 × 9.8, এটা তুমি ক্যালকুলেশন করবে, ওইটাই আসবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে 0.02 আসবে, 0.02 মিটার। তাহলে এটাও ঠিক, ঠিক আছে, এটাও ঠিক। ওকে, তাহলে আমাদের 13 নম্বরের তিনটাই ঠিক আছে, ঠিক আছে? 13 নম্বরের তিনটাই আমাদের ঠিক, তাহলে 13 নম্বরের আমাদের তিনটাই ঠিক। ওকে ওকে, ডান। তাহলে আমাদের আশা করি বুঝছো বিষয়টা। তলটি মসৃণ হলে এটা আমরা প্রথমে নির্ণয় করছিলাম, হ্যাঁ? এটা 1 নম্বর, এটা 1 নম্বর ছিল, এটা 1 নম্বর ছিল, ঘর্ষণটির ওজনের উপর নির্ভর করে। এই যে এটা ছিল আমাদের 2 নম্বর। এখান থেকে সুন্দর করে এই সুন্দর সুন্দর কনসেপ্টটুকু হচ্ছে আমাদের কত সুন্দর করে বুঝাইছি, দেখছো? একদম কোর্সের চেয়ে অনেক বেশি হাইপযুক্ত হয়ে গেছে এটা ক্লাসটা, ঠিক আছে? কোর্সেও মনে হয় এত সুন্দর করে বোঝায় না একটা এমসিকিউ, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা, এন্ড হচ্ছে থার্ড যেটা আমরা দেখলাম, থার্ড যেটা, এটা হচ্ছে আমাদের থার্ডটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্টটা। তো তিনটাই হচ্ছে রাইট, তিনটাই হচ্ছে আমাদের ঠিক আছে। ওকে, তো তিনটাই যেহেতু ঠিক আছে, আমাদের 13 নম্বর ঠিক। আসো, কোনটি ফসিল জ্বালানি? ফসিল জ্বালানি বলতে কোনটি নবায়নযোগ্য জ্বালানি, যে ফুরিয়ে যাবে না, ঠিক আছে? তো ফুরিয়ে যাবে না কোনটা? আমাদের গ্যাস হচ্ছে ফুরিয়ে যাবে না। ওকে, গ্যাস ফুরিয়ে যাবে না। ওকে, একটু মিশাতে মিশাতে আমরা হচ্ছে একটু জিরাই নেই, হ্যাঁ? অনেক ক্লান্ত হয়ে গেছি নাকি? আমরা করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। মজার ব্যাপার কি, তোমাদের হচ্ছে আমি সারা রাত আজকে ভিডিও শ্যুট করতেছি, অনেকগুলো ভিডিও শ্যুট করতেছি, অ্যান্ড হচ্ছে প্রায় 4-5টা বোট। কেমন না ব্যাপারটা? অ্যান্ড এই লেভেলে পরিশ্রম তোমার হইতে হবে। আমি তোমার জন্য কত কী করতেছি দেখো, আমি তোমার জন্য সারা রাত জেগে ভিডিও বানাচ্ছি, অথচ তুমি তোমার পড়াটা করতেছো না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না, যে পাড়াপড়শি যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার পরিশ্রম আমি করে যাচ্ছি, অবশ্যই আমি আমার জায়গা থেকে যখন পরিশ্রম করতেছি, তাহলে আমি তো আমার বেনিফিটটা পাবো, ঠিক আছে? অবশ্যই আমি এই পরিশ্রমের একটা কি, পরিশ্রমের ফল একটা আমি পাবো। কিন্তু তুমি তোমার পরিশ্রমটুকু কতটুকু করতেছো, তুমি কি তোমার ফলের আশায় পরিশ্রম করতেছো নাকি পরে ঘুমাচ্ছ, এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু হচ্ছে মাথায় রাখবা। অ্যান্ড হচ্ছে তুমি পড়াশোনা কেন করবে না বলো? পড়াশোনা কেন তোমার করা উচিত না? কেন তোমার মনে হচ্ছে যে পড়াশোনা করা উচিত না, নাকি তোমার পরিবেশ পড়াশোনা করতে দিচ্ছে না? তো তুমি যখন পরিবেশ তোমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, তুমি একটা জিনিস ইউটিলাইজ করবা। তুমি একটা জিনিস ভাবো তো, তুমি লম্বা একটা নিঃশ্বাস ফেলে চিন্তা করবা যে আসলেই কি আমি রাইট ট্র্যাকে আসি, অ্যান্ড হচ্ছে আমার উপর কত কিছু ডিপেন্ড করতেছে। তুমি যদি ফ্যামিলির একটা মাত্র ছেলে হও, যদি মধ্যবিত্ত ফ্যামিলির তো আর কোনো ওয়ে থাকে না পড়াশোনা ছাড়া। পড়াশোনাটা যদি তুমি ঠিক করতে পারো, পড়াশোনাটাই যদি তুমি ঠিক করে করো, তুমি এই পড়াশোনার কারণে এমন একটা লেভেলে যাবা যে বাকি 10 জনের চাইতে তুমি এমনিতেই ভালো কোনো পজিশনে চলে যাবা। হয়তো ওটার তুমি সাথে সাথে রেজাল্ট পাইতেও পারো, নাও পারো, কিন্তু ইনশাল্লাহ তুমি এমন একটা দিনে এমন একটা পর্যায়ে যাবা যে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তো পড়াশোনার বাইরে কিচ্ছু নেই, পড়াশোনার বিকল্প কিচ্ছু নেই। তুমি তোমার লাইফের একটা জিনিস চিন্তা করো তো, তুমি যে তোমার হায়াত থেকে যে সময় চলে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের সময়টা। তো সময়টাকে তুমি এখন কী করতেছো? সময়টাকে তুমি তোমার মতো করে ইউজ না করে, তুমি তোমার কাজে ইউজ না করে, তুমি রিলস দেখতেছো, তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি তোমার গোলটাকে ফিক্সড করতে পারতেছো না। এগুলো কিন্তু খুব পীড়া দিবে তোমাকে একটা সময় গিয়ে। কোন সময়টায় গিয়ে তুমি জাস্ট ইমাজিন করো যে তোমার হচ্ছে এসএসসি রেজাল্টটা দিচ্ছে, অ্যান্ড হচ্ছে তোমার ফ্যামিলির এক্সপেকটেশন তোমার হচ্ছে তোমাকে কী পরিমাণ এক্সপেকটেশন ছিল, অ্যান্ড হচ্ছে তোমার রেজাল্টটা কোন জায়গায় গেছে। তুমি জাস্ট এটা কল্পনা করবা, কল্পনা করে তুমি জাস্ট একটু ভাববা যে আসলেই কি আমার দ্বারা আমি কি যেটা করতেছি সেটা কি আসলেই সবার জন্য ঠিক আছে বা আমার জন্য ঠিক আছে? আমি কি নিজেকে ঠকাচ্ছি না কোনোভাবে, বা আমার ফ্যামিলি কি ঠকতেছে না কোনোভাবে? তুমি একটা জিনিস চিন্তা করো তো, তোমার যে ফ্যামিলির যে কন্ট্রিবিউশন তোমার প্রতি, তোমার যে বাবা মা যে হার্ডওয়ার্ক অ্যান্ড কষ্ট যেটা করে তোমাকে হচ্ছে প্রতিনিয়ত সার্ভ করে যাচ্ছে, প্রতিনিয়ত তোমাকে যে এটা দিয়ে যাচ্ছে, ফ্যাসিলিটিসটা দিয়ে যাচ্ছে, আর কয়জন পায় এই ফ্যাসিলিটিসটা, অ্যান্ড হচ্ছে তুমি তাদের জন্য কী করতেছো? এই জিনিসগুলো একটু ভাবলেই তুমি দেখবা নিজের যে অবস্থান, সেই অবস্থান থেকে একটু হলেও ফিরে আসার মনে হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে আসো ক্লাসে ফিরে আসি, অ্যান্ড হচ্ছে ক্লাসের যে অবস্থা, আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে একদম আমরা সেই যাব, অ্যান্ড হচ্ছে দ্রুত শেষ করি, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? আসো, জড়তা জিনিসটা কি?
জড়তা হচ্ছে বস্তু স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে, বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে, বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে। এই জিনিসটা ভুল। কেমনে? তুমি নিউটনের প্রথম সূত্র কী বলো তো, যে কোনো একটা বস্তুকে যদি তুমি বল প্রয়োগ না করো, অর্থাৎ এভাবে সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া আছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো গতিশীল বস্তু যখন সমবেগে চলতে থাকবে, এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়। তুমি ওখান থেকেও বুঝতে পারো যে এটা সমত্বরণে না, ওটা সমবেগ হবে। সমবেগ হলে এই জিনিসটা ঠিক ছিল। তাহলে 2 নম্বর যেহেতু ভুল, তাহলে আমাদের 2 যেখানে আছে সেটা ভুল। ওকে, তাহলে আসো, এক পরমাণু ইউরেনিয়ামের ফিশনে কয়টি নিউট্রন নির্গত হয়? এটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের 3টি। ওকে, এটা আমাদের 3টি। আসো, এটা হচ্ছে আমাদের 3টি। তাহলে এবার আমরা চলে যাই কোথায়? আসো, আমাদের 21 নম্বর এমসিকিউ, তরঙ্গটির বেগ কত অ্যান্ড কয়টা বাজে দেখি? 27। আর একটু আছে, ঠিক আছে, জাস্ট শেষটাই করে দেই। আসো, তরঙ্গটির বেগ কত? তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের তরঙ্গ। তাহলে তরঙ্গটা একটু বুঝো, আমাদের 21 নম্বর এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে? 21 নম্বর এমসিকিউ। তাহলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ। কয়টা? 1, 2, আড়াই। 1, 2, এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের তরঙ্গটা, এখন তোমাকে কী বলছে? তোমাকে এখান থেকে একটা দূরত্ব আর এখান থেকে দূরত্বটা দিয়ে দিছে। এখান থেকে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে? তো এই দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার থেকে আমাদের কী করতে হবে? এখান থেকে আমাদের তরঙ্গ বেগটা নির্ণয় করতে হবে। এবং আরও একটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে, এফের মানটা হচ্ছে আমাদের কত? এফের মানটা এখানে আমাদের 1100 হার্জ। এত কিছু লিখে করতেছি তুমি যাতে বুঝতে পারো, এই কারণে, ঠিক আছে? আসো, তাহলে এইটা মনে রাখবা, এই যে এখান থেকে শুরু থেকে এ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ল্যামডা। তাহলে এই দূরত্বটা যদি ল্যামডা হয়, তাহলে এখান থেকে আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে না? তাহলে এই দূরত্বটা, তাহলে এইখান থেকে এই দূরত্বটাও তো ল্যামডা। তাহলে এটা একটা ল্যামডা, ঠিক আছে? তাহলে এটা একটা ল্যামডা, ওকে? তাহলে কয়টা ল্যামডা হলো? 2টা ল্যামডা। এখন এইটুকু তার অর্ধেক না, এইটুকু তার অর্ধেক। তাহলে এই যে ল্যামডা প্লাস হচ্ছে ল্যামডা প্লাস ল্যামডা, তাই না? তাহলে এই যে ল্যামডা প্লাস ল্যামডা প্লাস হচ্ছে ল্যামডার অর্ধেক। তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমাকে এই যে এই দূরত্বটা দিয়ে রাখছে, কোত্থেকে? এর থেকে। তাহলে এই যে ল্যামডার অর্ধেক, এই যে এইটুকু হচ্ছে ল্যামডার অর্ধেক, তাহলে এই ল্যামডার অর্ধেকটাকে আবার অর্ধেক করছে না? তাহলে এটাকে তুমি যদি আবার অর্ধেক করো, দেখো তো কী হয়? ল্যামডা ডিভাইডেড বাই 4 হয়ে যায় না? তাহলে এইদিকে ল্যামডা ডিভাইডেড বাই 4, এইদিকে ল্যামডা ডিভাইডেড 4, এই যে এটুকু অংশটা যদি বাদ দিয়ে যাবে, তাহলে আলটিমেট ল্যামডা বাই 2 বাদ হয়ে যাচ্ছে না? তাহলে ল্যামডা বাই 2 বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিয়োগ করে দিতে পারি ল্যামডা বাই 2কে। তাহলে এটা কাটাকাটি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 2 ল্যামডা। তাহলে 2 ল্যামডা সমানই আমাদের কী দেওয়া আছে? 10 সেন্টিমিটার। যদি না বুঝো একটু টেনে দেখবা। তাহলে এটা হচ্ছে আমাদের 10 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এবার আমরা ল্যামডার মানটা পেয়ে যাবো না? তাহলে ল্যামডার মানটা কত? 5 মিটার, তাই না? ল্যামডার মানটা পেয়ে গেছি। এখন আমাদের ভি সমান আমরা কি জানি? বেগ বের করতে হবে, তাই না? তাহলে ভি সমান এফ ল্যামডা, জানি কি না? তাহলে এফের মান দেওয়া আছে 1100, এফের মান 1100, অ্যান্ড এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5, অ্যান্ড এটা কত দেওয়া ছিল? 10 সেন্টিমিটার, তাই না? তাহলে মিটার তো নেওয়া যাবে না, এটা তাহলে সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে যেহেতু সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করো, তাহলে এটা 100, তাহলে 5 গ্রাম 55 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। আসো, এবার হচ্ছে 22 নম্বর এমসিকিউটা। 22 নম্বর কী বলতেছে? যে তরঙ্গটির 88টি পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে? এটা হচ্ছে, আমি বরঞ্চ এটা করে আসি, হ্যাঁ, ভালো হবে। অ্যান্ড এটা হচ্ছে পজ করে দেই। আসো, এবার হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্ন, তাই না? তো এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি? এটা আমরা হচ্ছে খুবই সিম্পল একটা কোশ্চেন, অ্যান্ড হচ্ছে খুবই সহজ করে আমরা হচ্ছে সলভ করে ফেলবো। অ্যান্ড হচ্ছে এই চিত্র দিয়ে যেহেতু, তাহলে এই চিত্রটা একটু থাক, হ্যাঁ। তো আমরা হচ্ছে
এখানে কতটুকু ছিল, এখানে আমাদের হচ্ছে কম্পাঙ্ক দেওয়া ছিল, কম্পাঙ্ক হচ্ছে এফ সমান সমান হচ্ছে 1100 হাজ, তাই না? 1100 হাজ। এখন তোমাকে কী বলতেছে, এখন বলতেছে যে উক্ত তরঙ্গটির 8800টি বা 8800টি পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে। তো তুমি একটা জিনিস চিন্তা করো যে এতটিতে 1 সেকেন্ড লাগে, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে তার একটা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দনে হচ্ছে যতটা লাগে এই তরঙ্গের ক্ষেত্রে যেটা, তাহলে সবার ক্ষেত্রে এই তরঙ্গের হচ্ছে পর্যায়কালের জন্য কম্পাঙ্কের জন্য যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওইটাই আর কি। তাহলে লিখবা হচ্ছে, আমরা হচ্ছে প্রথমটা আগে দেখাই যে 1100 হাজের জন্য 1100 হাজে তোমার কত সেকেন্ড, 1 সেকেন্ড, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় যে তোমার কী চাইছে বলো তো, কত সময় লাগে, তাহলে 1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? এখন 1 সেকেন্ডে বা 1 হাজে কত সময় লাগবে, 1 ডিভাইডেড বাই 1100, তাই না? তাহলে এত সেকেন্ড। তাহলে এখান থেকে আমি যদি বলি 8800 হাজ, তাহলে এখান থেকে আমাদের কত লাগবে, 8800 ডিভাইডেড বাই, তাহলে ইন্টু ছিল 1, তাই না? 1, এই 1টাই আর কি, এই 1টাই সামনে দিছি আর কি, ডিভাইডেড বাই কি 1100, তাহলে এটা কাটাকাটি, ডিভাইডেড বাই 1100, তাহলে এটা কাটাকাটি, 11 কে 11, 8 11 88, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের হচ্ছে 8 সেকেন্ড, ঠিক আছে? এখন এটা ঐকিক নিয়মে কেন হচ্ছে, আমরা দেখো ঐকিক নিয়মে কেন হচ্ছে, এটা ঐকিক নিয়মে কেন হয়, আমরা হচ্ছে এফ সমান কী জানি বলো তো, এফ সমান হচ্ছে 1/d, অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে তার পর্যায়কালের কি একক পর্যায়কাল সম্পন্ন করতে বা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাই হচ্ছে তার কি পর্যায়কাল। তো পর্যায়কালের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্র দিয়ে না বের করলে, আমরা যদি আরও একটা সূত্র দিয়ে বের করি যে এটা সমান এটা যদি হয়, তাহলে এটা সমান আমরা হচ্ছে এখান থেকে পর্যায়কালটা বের করে নিতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই কম্পাঙ্ক যেটা দেওয়া থাকবে, ঠিক আছে? কম্পাঙ্ক যেটা দেওয়া থাকবে সেটা, অ্যান্ড এইটা সমান আবার হচ্ছে লিখতে পারি, আমাদের হচ্ছে টি যেহেতু বের করতে বলছে কত সেকেন্ড, তাহলে টি সমান তোমরা হচ্ছে বের করবে এখান থেকে, টি সমান বের করবা, টি সমান এন ইন্টু হচ্ছে টি, এন ইন্টু হচ্ছে টি। এখন এন জিনিসটা কি, এন হচ্ছে আমাদের কি বলছে বলো তো, একটি পূর্ণ স্পন্দন, এতটি পূর্ণ স্পন্দন, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পূর্ণ স্পন্দনের সংখ্যা। তাহলে পূর্ণ স্পন্দন কতটা, পূর্ণ স্পন্দন হচ্ছে আমাদের 88টি, ইন্টু হচ্ছে পর্যায়কালটা কত বের করে রাখছি আমরা, পর্যায়কালটা এটা বের করে রাখছি, তাহলে 1 ডিভাইডেড বাই এটা, তাহলে এটা কাটাকাটি জিনিসটা সমান কত, 11 কে 11, 8 11 88, তাহলে 8 সেকেন্ড। তাহলে যে দিক দিয়ে যাও জিনিসটা একই আসবে, ঠিক আছে? আশা করি প্রশ্নটা একদম বুঝছো, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আসো এবার হচ্ছে আমরা আলোর প্রতিফলন রিলেটেড যে কোশ্চেনটা, আলোর প্রতিফলন রিলেটেড, এই যে হচ্ছে আমাদের 22 নম্বর কোশ্চেন ছিল, তাই না? 22 নম্বর, তো 22 নম্বরটা হচ্ছে আমাদের ক্লিয়ার। অ্যান্ড এইটা যদি দেখি আমরা হচ্ছে কত নম্বর, এটা হচ্ছে আমাদের 23 নম্বর। তো 23, 24 অ্যান্ড 25টা দেখি তাহলে শেষ। তাহলে 23 নম্বর, 23 নম্বরের ক্ষেত্রে আমরা হচ্ছে কোশ্চেনটা কী দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে প্রশ্নে কি বলছে যে এম এ, তার মানে এম এ, ওকে। তাহলে ওটা হচ্ছে আমাদের গোলের দর্পণটা চিন্তা করছে আর কি, চিত্র এম, আচ্ছা ওই দর্পণটা আর কি। তাহলে চিত্র এম এবিকে 5 সেন্টিমিটার পিছনে আনা হলে, তাহলে 5 সেন্টিমিটার পিছনে আনা হলে বাস্তব উল্টা প্রতিবিম্ব গঠন করে, এ বি এর আকারের সমান প্রতিবিম্ব গঠন হয়, তাহলে অবাস্তব সোজা প্রতিবিম্ব গঠন করে। দেখি আমরা হচ্ছে এক এক করে দেখি। তাহলে দেখো আমরা হচ্ছে 1/f 1 ডিভাইডেড বাই এফ সমান কী জানি বলো তো, 1/u প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই ভি, এটা জানি তাই না? তো এটা কি, এটা হচ্ছে আমাদের ফোকাস থেকে দূরত্ব, আর এটা হচ্ছে বস্তুর দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের কী ছিল, এটা কী ছিল বলো তো, এটা আমাদের কী ছিল, এটা আমাদের দিনাজপুর বোর্ড, তাই না? তাহলে দিনাজপুর বোর্ড আমরা হচ্ছে কত নম্বর জানি করতেছি, এটা হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে এটা লক্ষ্যবস্তু আর কি, তাহলে এটা লক্ষ্যবস্তু। তাহলে এখান থেকে আমরা যেটা বের করবো, আমরা হচ্ছে ভি এর মানটা বের করবো, ভি এর মানটা বের করে তাহলে 1/v, তাহলে 1/v সমান আমরা এখানে কী পাবো, 1/v সমান
1/f মাইনাস হচ্ছে 1/u। তাহলে 1/f মানে কি, এফ এর মানটা কত দেওয়া আছে, আমাদের ফোকাসের যে দূরত্বটা সেটা হচ্ছে 10 মাইনাস হচ্ছে 1/u এর মানটা কত হবে, দেখো 15 সেন্টিমিটার আগের থেকে ছিল, তো 15 সেন্টিমিটার আগের থেকে ছিল অ্যান্ড হচ্ছে আরও পিছনে 5 সেন্টিমিটার নিয়ে গেছে, তাহলে টোটালটা হচ্ছে আমাদের 5, তাহলে টোটালটা হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হবে 20। তাহলে এখান থেকে আমাদের যেটা পাবো, আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের ভি এর মানটা যদি ডিরেক্ট লিখি আমরা, ভি এর মানটা আমরা যেটা পাবো, আচ্ছা লসাগুই যদি করি, এটা হচ্ছে 20, তাহলে 20, তাহলে এটা হচ্ছে কত বলো তো, এটা কত, এটা হচ্ছে 2 থেকে 1 বাদ, তাহলে এটা পাচ্ছি আমরা 1/v এর মান। তাহলে অতএব এখান থেকে যদি আমরা হচ্ছে 1/vটাকে উল্টাই দিই, তাহলে এটা হবে ভি সমান পজিটিভ পাচ্ছি, পজিটিভ 20। এখন এইটা যদি পজিটিভ আসে, ভি যদি পজিটিভ আসে, তখন আমরা এটাকে কি বলতে পারি বলো তো, এটা আমরা বলতে পারি যে বাস্তব প্রতিবিম্ব নির্দেশ করবে। ভি যখন পজিটিভ, কয়েকটা জিনিস একটু লিখে রাখো, ভি পজিটিভ হলে, ভি পজিটিভ তাহলে বাস্তব প্রতিবিম্ব, তাহলে বাস্তব পাবো। ভি যদি পজিটিভ হয় তাহলে ওইটার ক্ষেত্রে আমরা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব পাবো। এবং আমাদের এম এর মানটা আমাদের কী ছিল, এম সমান আমরা কি জানতাম বলো তো, এম হচ্ছে আমাদের বিবর্ধন ছিল, তাহলে বিবর্ধন সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, বা ইউ ডিভাইডেড বাই, এটা তোমরা যদি এভাবে লিখতে চাও তাহলে ইউ ডিভাইডেড বাই ভি। তো এটার ক্ষেত্রে আমরা যেটা পাই, সরি এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই ইউ, এটা হচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই ইউ, ভুল লিখতেছি কেন, এটা দেখো এটা হচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে এখান থেকে তুমি ভি এর মানটা বসাও, ভি এর মানটা তুমি কত পাইছো, পজিটিভ 20, তাহলে পজিটিভ 20, অ্যান্ড ইউ এর মানটা তুমি কত জানো, ইউ এর মানটা হচ্ছে আমাদের 20, ইউ এর মানটা ছিল আমাদের 20, তাহলে এটা কাটাকাটি, এটা হচ্ছে আমাদের -1, তাহলে এটা হচ্ছে আমাদের বিবর্ধনের মান যেটা পেলাম, এটা হচ্ছে -1। তো ঋণাত্মক চিহ্ন যদি আসে, বিবর্ধনের মান যদি ঋণাত্মক হয়, তাহলে আমরা হচ্ছে এখানে একটু লিখে রাখো, এটার মান যদি ঋণাত্মক হয়, নেগেটিভ, তাহলে আমাদের প্রতিবিম্ব হবে উল্টা। জাস্ট সিদ্ধান্তগুলো নিয়ে একটু, তারপরে আমরা হচ্ছে প্রশ্নে আসতেছি। ঠিক আছে, এরপরে আমরা বিবর্ধনের যে আমাদের যে লাস্ট সূত্র ছিল, বিবর্ধনের যে লাস্ট যে সূত্রটা ছিল, সেটা যদি আমরা লিখি, আমরা হচ্ছে এমকে মডুলাস করলে আমরা যেটা পাই আর কি, তাহলে এমকে -1কে যদি আমরা মডুলাস করি, তাহলে এটা হয়ে যায় +1। তাহলে +1 এটার মানে কি, বিবর্ধন যখন 1 বলতে লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের আকার সমান হবে, তাহলে এটা যখন হয় তখন লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের আকার কি হবে, তাহলে n সমান 1 হলে লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের আকার সমান। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য একদম 3টাই রাইট। ঠিক আছে, আমাদের এই প্রশ্নের জন্য 3টাই কি রাইট। তাহলে আমরা যেহেতু এইগুলাই পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে ভি যেহেতু পজিটিভ, তাহলে এটা হবে বাস্তব প্রথমত, তারপরে দ্বিতীয়ত হচ্ছে এম যেহেতু নেগেটিভ আসতেছে, তাহলে এটা কি হবে, প্রতিবিম্ব হবে উল্টা, এবং আমাদের এম যেহেতু আমাদের মডুলাস করার পর এটা আছে, তাহলে লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের আকার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি একদম সব কিছু ক্লিয়ার। এরই মধ্য দিয়ে একদম দিনাজপুর বোর্ড 2025-এর যে কোশ্চেনগুলো ছিল একদম সব কিছু কমপ্লিট, আমাদের সবগুলাই কমপ্লিট। ঠিক আছে, আমরা নেক্সট আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্ন সলভ নিয়ে আমাদের হচ্ছে নেক্সট ক্লাস আসতেছে। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।